আমি যখন মালয়েশিয়াতে পিএইচডি করতে যাই, তো মালয়েশিয়াতে আমি আইআইএম থেকে পিএইচডি করেছি। ওখানে বাংলাদেশি কমিউনিটি খুব স্ট্রং, প্রায় তখন 300-র উপরে স্টুডেন্ট ছিল শুধু বাংলাদেশের। তো কমিউনিটির প্রোগ্রামগুলোতে খুব বড় বড় শিক্ষাবিদদেরকে ইনভাইট করা হতো, ইন্টারন্যাশনালি রিনাউন্ড স্কলার্স তারা ইনভাইটেড হতেন। তো সেবার ডক্টর মাহাথির মোহাম্মদ, সাবেক প্রধানমন্ত্রী মালয়েশিয়া, তাকে ইনভাইট করা হলো। উনি ওনার বক্তব্যে শুরুতে বলছিলেন যে আমি অবাক হয়ে যাই যে মাত্র 80 দশকে মালয়েশিয়া থেকে দলে দলে ছাত্ররা বাংলাদেশে যেত পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য। সেখানে আজকে আমি এত বাংলাদেশিদেরকে দেখছি যারা মালয়েশিয়াতে পড়তে এসেছে। তো এটা আমিও জানতাম না। এটা ছিল হলো আমাদের অবস্থা, এবং সেই অবস্থা থেকে আজকে আমরা কোন অবস্থায় আছি সেটা আমরা সবাই জানি। বাংলাদেশের শিক্ষা সংকট নিয়ে কথা বলতে গেলে এত বেশি কথা বলা যায়, আর এত অল্প সময়ে এটা নিয়ে আসলে কোনো কথাই বলা সম্ভব না, এটা কনক্লুশন দেওয়া সম্ভব না। ফলে আমি চেষ্টা করব যে বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে বর্তমান সময়ে, এবং বর্তমান সময়ে যে কাজগুলো করার দরকার বা করা সম্ভব সেগুলো নিয়ে একটু হাইলাইট করা, যাতে আমরা নতুন করে চিন্তা করতে পারি। আমি আমার মূল আলোচনাটাকে 4টা ভাগে ভাগ করেছি। তার ভিতরে একটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা অবস্থা এবং ঐতিহাসিক যে প্রেক্ষাপট, বাংলাদেশের শিক্ষা কেন এমন হলো। দ্বিতীয় নম্বর, বাংলাদেশের শিক্ষার সংকট, তার কারণ এবং যৌক্তিকতা, মানে কারণগুলো কতটা যৌক্তিক সেগুলো নিয়ে একটু আলোচনা করব খুব সংক্ষেপে। 3 নম্বর, এই সংকট থেকে উত্তরণের উপায় কী। আর 4 নম্বর হচ্ছে শহীদ আব্দুল মালিক, যার স্মরণে 55তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। তার শিক্ষা চিন্তা কী ছিল এবং সেই শিক্ষা চিন্তা থেকে আমাদের জন্য শিক্ষণীয়টা কী, আমরা কি করতে পারি। শুরুতেই যদি আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা বলতে যাই, আমি অনেক জায়গায় কথাটা বলি, যেহেতু বাংলাদেশের এডুকেশন নিয়ে বেশ কাজ করছি অনেক দিন ধরে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা মনে পড়লে আমি যেহেতু গ্রামের ছেলে, আমার মনে পড়ে যে বৃষ্টির সময় আমরা কারেন্ট জাল দিয়ে মাছ মারতাম। তো মাছের ভিতরে কই মাছ যদি বেঁধে যেত, তাহলে যে অবস্থা তৈরি হতো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার কাছে মনে হয় সেইরকম একটা জটিল অবস্থায় আছে। এই শিক্ষা ব্যবস্থা বুঝে ওঠার মতো ক্ষমতা আমাদের অনেকের নাই, আমারও নাই। যদি আমরা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করি এবং উচ্চ শিক্ষা পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো এত ধারা উপধারা, এত শাখা উপশাখা, এত পদ্ধতি, এত প্যাডাগজি এখানে অ্যাপ্লাইড হয়, যা যে কোনো বিবেকবান মানুষের পক্ষে বোঝা, সচেতন মানুষের পক্ষে এটা অনুধাবন করে সেই কেন্দ্রিক নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা এটা অত্যন্ত কঠিন। আমরা একটা কেস স্টাডি হিসাবে যদি ধরি, তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা কথা বলতে পারি। দেখেন, আমাদের প্রাথমিক শিক্ষায় কনভেনশনাল এডুকেশন আছে, ইসলামিক এডুকেশন আছে। কনভেনশনাল এডুকেশনের মধ্যে আবার আমরা যদি ন্যাশনাল কারিকুলামকে ধরি, তাহলে ন্যাশনাল কারিকুলামে 2টা ভার্সন আছে, একটা বাংলা ভার্সন, একটা ইংরেজি ভার্সন। যদি আমরা ইন্টারন্যাশনাল কারিকুলামকে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে ব্রিটিশ কারিকুলাম আছে। ব্রিটিশ কারিকুলামের আবার কয়েকটা ধারা আছে, তার ভিতরে একটা ক্যামব্রিজ কারিকুলাম আছে, পিয়ারসন এডিক্সেল কারিকুলাম আছে। আমরা যদি বেসরকারি প্রতিষ্ঠানের দিকে তাকাই, তাহলে ক্যাডেট মাদ্রাসা আছে, ক্যাডেট স্কুল আছে। আবার এই স্কুলগুলোকে সমন্বিত করে ইসলামিক স্কুল নামকরণ করে আরও কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি মাদ্রাসা আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে। এর বাইরেও কমই শাখার একটা ব্যাপক প্রচলন আমরা আমাদের সমাজে দেখতে পাই। এখন একজন সচেতন গার্ডিয়ান হিসাবে, যারা শিক্ষা নিয়ে এত বেশি হয়তো পড়াশুনো করার বা সময় দেওয়ার সুযোগ হয়নি, তার সন্তানকে কোথায় পড়াবে, এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। সবচেয়ে ইন্টারেস্টিং হলো, এইরকম একটা শিক্ষা ব্যবস্থা থেকে যখন আমরা আস্তে আস্তে করে একটা জাতি গড়ে তুলি, এবং যখন ইউনিভার্সিটি পাশ করার পরে আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে একটা রাষ্ট্রকে গড়ে তুলি। এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগে যে ছোটোবেলার থেকে যেখানে বিভাজিত হয়ে আমরা বড় হয়েছি, যেখানে আমাদের কোনো সমন্বয় ছিল না, ঐক্য ছিল না, না শিক্ষায় না দর্শনে, সেখানে আমরা হঠাৎ করে আজ কিভাবে ঐক্যের সাথে একটা জাতিকে গড়ে তুলব, এটা অসম্ভব প্রায়। কারণ হলো শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যদি দার্শনিকদের কথার দিকে তাকাই, শিক্ষাবিদদের কথার দিকে তাকাই, কেউ এটা অস্বীকার করে নাই যে শিক্ষার মূল লক্ষ্য হলো একটি সুশৃঙ্খল সমাজকে উপহার দেওয়া, যে সমাজের ন্যায্যতা, ন্যায়পরায়ণতা, মানুষের যে সমতা, মানুষের যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত থাকবে, অবশ্যই সেটা মোরাল এথিক্যাল পার্সপেক্টিভ নিয়েই।
তাহলে আজকের আমরা যে শিক্ষার কথা আমি এখন শুধু একটা কেস স্টাডি হিসেবে বললাম, এই শিক্ষার সব জায়গায় কি এই জিনিসগুলো চর্চা হচ্ছে, সেটি একটি ব্যাপার। এরপরে আমরা প্রাথমিক ছেড়ে দিয়ে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়গুলো যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে বিভাজিত শিক্ষা ব্যবস্থা এক্সিস্ট করতেছে বাংলাদেশে, যে কারণে আমাদের মধ্যে একটা সমন্বয়হীনতা, যে ইন্টিগ্রেশনের কথা বলা হচ্ছিল সমস্ত মুসলিম বিশ্বে, সেই ইন্টিগ্রেটেড এডুকেশন আমরা পাচ্ছি না। না পাওয়ার অনেকগুলো কারণ আছে। এখন আজকের এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ যে পেল, এর পিছনের কারণ কি? এমনিতেই তো আর এই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমরা যদি বাংলাদেশের এই বাংলার যে প্রাচীন বাংলার কথা যেটা আমরা বলি, সেখানে সমাজ বিজ্ঞানীদের মতে প্রায় 2.5 মিলিয়ন বছর আগে এখানে মানব সভ্যতা গড়ে ওঠে, এবং সেই গড়ে ওঠার পর থেকে নানা ন্যাচারাল ডিজাস্টার, পলিটিক্যাল ডিজাস্টার্স, এগুলো অতিক্রম করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই যে জার্নি, এই লম্বা জার্নিতে সবচেয়ে বড় যে জায়গায় কাজ হয়েছে সেটি হচ্ছে শিক্ষা নিয়ে। এবং আমরা যদি প্রাক ঐতিহাসিক দিক সময় থেকে যদি একটু চিন্তা করি, তাহলে এই বাংলার শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার পিছনে হিন্দু ধর্মের একটা ব্যাপক অবদান আছে, এবং বেদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। যখন এই বিশ্ববিদ্যালয় ছিল না, তখন বেদ পড়ানো হতো, সেখান থেকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হতো। এরপরে একটা সময় এসে বৌদ্ধ যুগে এসে বৌদ্ধ ধর্ম, আমরা গৌতম বুদ্ধের কথা জানি, তার শিক্ষা চর্চা হতো। এরপরে আবার হিন্দু ধর্ম একটা ব্যাপক প্রভাব বিস্তার করে শিক্ষা ব্যবস্থায়। পরবর্তীতে আমরা জানি যে 13 শতাব্দীতে শুরুর দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা জয়ের মধ্য দিয়ে মুসলিম শাসনের যে গোড়াপত্তন বাংলাদেশে হয়েছিল বা এই বেঙ্গল এরিয়ায়, তখন আবার নতুন শিক্ষার একটা ধারা প্রচলন হয়, সেটি হলো ইসলামিক শিক্ষা। তাহলে আমি সংক্ষেপে যেটা বলার চেষ্টা করছি সেটি হলো যে আমাদের আজকের এই শিক্ষা ব্যবস্থায় পৌঁছাতে কালের বিবর্তনে নানা ধর্ম এখানে প্রভাব বিস্তার করে আছে। এবং সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1800 শতক অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপে সেকুলারিজমের যে কনসেপ্ট শুরু হয়েছিল, সেটার প্রসারতা লাভ করে আমাদের বাংলাদেশের শিক্ষায়ও আমরা এটার উপস্থিতি খুব দুঃখজনকভাবে হলেও লক্ষ্য করছি। এবং যখন ইউরোপে এই সেকুলারিজমের কনসেপ্ট শুরু হয়, তখন ধর্মীয় অনুশাসনে যারা বিশ্বাসী, ধর্ম যারা অনুসরণ করে, তারা এটার প্রতিবাদ করেছিলেন। এমনকি সেকেন্ড পোপ বেনেডিক্ট উনি বলেছিলেন যে সেকুলারিজমের বিরুদ্ধে যুদ্ধ করা এটা শুধু একক কোনো ধর্মের জন্য নয়, বরং প্রত্যেকের ধর্মের জন্য এটা অবশ্যই করণীয় একটি কাজ। অথচ সেই সেকুলারিজমটা আমাদের দেশে এমনভাবে গ্রাস করে আছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, এখান থেকে বেরিয়ে এসে সত্যিকার নৈতিক জ্ঞান সম্পন্ন নৈতিকতা অর্জন করা এটা ইম্পসিবল। এখন আমরা যদি বলি যে নৈতিক শিক্ষার ব্যাপারটা কতটুকু প্রয়োজন, কারণ নৈতিক শিক্ষা ছাড়া মানব কল্যাণের শিক্ষা সম্ভব নয়। মানব রচিত সকল চিন্তা সারা পৃথিবীর বিভিন্ন সময়ে তারা খুব পপুলারিটি অর্জন করেছে, কিন্তু কয়েক শতাব্দী পরে সেগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু ধর্মের যে শিক্ষা, যে ধর্ম যখন ছিল, সর্বশেষ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম ধর্মের যে পূর্ণতা পেয়েছে, এই পূর্ণতার শুরুর একটা কথা ছিল, যেটা আমি আজকে কোরআন থেকে তেলাওয়াত করেছি। আমরা অনেক সময় এটা মিস করি। যদি জিজ্ঞেস করা হয় যে ইসলামের কোরআনের প্রথম ওহী কি, আমরা বলি ইকরা। কিন্তু ইকরা প্রথম ওহী না, ইকরার সাথে আরও একটা অংশ জোড়া ছিল, 5টা আয়াত ছিল। তার প্রথম আয়াতটা ছিল যেটা আমি তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন এখানে চিন্তার বিষয় যে আমাকে পড়তে বলেছেন, এবং ওহীটা শুরু হয়েছে কেন? পড়া দিয়ে, এবং আপনার প্রভুর দিকে নিয়ে কেন যাওয়া হয়েছে। এই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা দেখব আমরা আজকের শুধু শিক্ষা ব্যবস্থায় না, মুসলিম সমাজ ব্যবস্থায় এমন বিবর্তন সাধিত হয়েছে যে ইসলামকে সত্যিকার অর্থে চেনা অত্যন্ত দুষ্কর। যেমন দেখেন, ইসলাম বলতে আমরা মসজিদ বুঝি, ইসলামী আচার অনুষ্ঠানগুলো বুঝি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই পৃথিবীতে অনেক মসজিদ ছিল। কাবা ছিল, মসজিদুল আকসা ছিল, অন্যান্য নবীদের ধর্ম উপাসনালয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন জ্ঞান দিয়ে, এবং নবুয়তের পরে প্রথম যে কাজটা তিনি করেছিলেন আমরা জানি যে দারুল আরকাম প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বসে এই ওহীর জ্ঞানকে তিনি ছড়িয়ে দিতেন।
এরপরে মসজিদে নববী, যেটা প্রতিষ্ঠিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা মদিনাতে, এই মসজিদে নববীর মূল ফাংশনটা কী ছিল? আমি তো মনে করি আজকে অধিকাংশ মুসলিমরা আমরা এটা ভুলে গিয়েছি যে মসজিদ আসলে কি। মসজিদকে আমরা যেভাবে চিনি এটা মোটেও মসজিদের আসল রূপ নয়, এটা একটা পার্ট। মসজিদ হলো একটা সামাজিক ইনস্টিটিউশন দ্যাট ক্যান প্লে এ রোল in developing the society, the humanity, the education, all other activities, whatever we do in our practical life. But as an example, if we look back to your own masjid surrounding you, what are the activities that are performing in that mosque? সুতরাং কত দূরে আমরা চলে গেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল পেশার, সকল গোষ্ঠী, সকল মানুষের জন্য উত্তম আদর্শ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানের কথা বলেছেন, সেই জ্ঞান থেকে দূরে যে আমরা কিভাবে জ্ঞানের আলোকায়ন করব, এটা আমাদের বোধগম্য নয়। শুধু তাই না, জ্ঞানের সাথে সমাজের উন্নয়ন, এটা অনেক দার্শনিকরা কথা বলেছেন এই ব্যাপারে, যে সমাজ উন্নয়নের সাথে শিক্ষা এবং জ্ঞানের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। এবং ভেরি ইন্টারেস্টিংলি যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, আমি একটু ঐতিহাসিক বিষয়গুলোকে রিলেট করার চেষ্টা করছি। আমি আমার নির্ধারিত সময় শেষ করব ইনশাআল্লাহ। দেখবেন যে নমরুদ যখন নিজেকে গড হিসাবে দাবি করতে চেয়েছিলেন, তখন তার মন্ত্রী পরিষদের লোকজন তাকে পরামর্শ দিয়েছিলেন, তুমি যদি গড হতে চাও তাহলে তোমাকে এডুকেশন ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে হবে। ইন অ্যাবসেন্স অফ এডুকেশন দেয়ার উইল নট বি এনি গড, সো ইউ ক্যান ক্লেম ইউর সেলফ অ্যাজ এ গড। কারণ গডের এমন একটা কনসেপ্ট, সো গড ক্যান হোল্ড দ্য সুপ্রিম পাওয়ার আল হাকিমিয়া। সো whenever the God does not exist in any concept, so something will exist in that concept, in that mindset. So এই কনসেপ্টটা তখন কি করবে, নিজেকে গড হিসাবে স্বীকৃতি দিতে পারবে। সো এই ধারাবাহিকতা আমরা ফেরাউনের সময়ও দেখতে পাই। ফেরাউন নিজেকে গড হিসাবে দাবি করেছিলেন, তার সভাসদের প্রধানমন্ত্রী তাকে বললেন যে আপনি শিক্ষাটাকে বন্ধ করে দেন। এভাবে আমরা যদি দেখি কালের বিবর্তনে যখনই যারা সাম্রাজ্যবাদী ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়ে লম্বা সময় ধরে যারা এক্সিস্ট করতে চেয়েছেন, ক্ষমতা আসার পরে খুব খেয়াল করে দেখবেন যে জিনিসটা তারা প্রথম করে সেটা হলো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করে। যে জিনিসটা বেশি করে সেটা হলো ফ্রি টেক্সট বুক দেওয়ার প্রবণতা তৈরি করে। কারণ একটা টেক্সট বুক সমাজের মূল যে চিত্র সেটাকে পোর্ট্রেট করে, সেটাকে নিয়ন্ত্রণ করে। আপনি কি পড়ছেন সেটার পরে নির্ভর করবে যে আপনি কি করবেন। আপনি কি পড়ছেন সেটা নির্ভর করে যে আপনার সমাজে কি ঘটছে। সুতরাং এই টেক্সট বুক প্রণয়ন থেকে শুরু করে আমাদের যে কারিকুলামের কথা বলি, আমাদের ইভ্যালুয়েশনের কথা বলি, শুধু তাই না, জ্ঞানটাকে আপনার মাথার ভিতরে ওই টেক্সট বুকটা আপনি বুঝছেন কিনা এটা বোঝানোর জন্য, আপনাকে আত্মস্থ করার জন্য, আদৌ আপনি এটা নিচ্ছেন কিনা এটার জন্য বেশ কিছু প্রক্রিয়া তৈরি করে। এই প্রক্রিয়ার একটা দুর্বলতম কিন্তু স্ট্রং প্রক্রিয়া হইল, এটা সম্পর্কে আপনাকে ক্লাসে জিজ্ঞাসা করা হয়, আপনার এটা ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার ফাইনাল পরীক্ষা আবার এখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ আপনি এই কনসেপ্টটা টোটালি নিতে পারছেন কিনা সেটি আপনার তখন শিক্ষা ব্যবস্থার মূল কারিকুলাম হয়ে ওঠে। অথচ কারিকুলাম হওয়ার কথা ছিল বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনি প্রবলেম সলভ করতে পারছেন কিনা, এই মুহূর্তে এই ক্রাইসিসে আপনি আপনাকে নিজেকে প্রস্তুত করতে পারছেন কিনা যে কোনো ক্রাইসিসে আপনি একজন ত্রাণকর্তা হিসাবে মানুষের মাঝে আবির্ভূত হতে পারেন। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, একজন কনভার্ট মুসলিম ছিলেন উস্তাদ ইসমাইল, উনি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ডিরেক্টর ছিলেন। উনি যে কোনো প্রোগ্রামে বক্তব্যের শুরুতে একটা কথা বলতেন, যেটা এতবার বলতেন এবং সবসময় একই কায়দায় বলতেন, 3 ইডিয়টসের মুভির মতো এই বক্তব্য সবার মুখস্থ। তো উনি শুরু করতেন এভাবে যে এডুকেশন মিনস ম্যানেজমেন্ট। সো হাউ ইউ আর এডুকেটেড ক্যান বি প্রুভেন টু সি হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর লাইফ। আপনি দেখেন আমরা এডুকেশনে এডুকেটেড হচ্ছি, কিন্তু আমরা আমাদের লাইফকে কি ম্যানেজ করতে পারছি না। আমরা এডুকেটেড হচ্ছি, কিন্তু আমরা নৈতিকতা কি অর্জন করতে পারছি না। আপনি স্কিলের কথা বলেন, আমার সুযোগ হয়েছে অনেকগুলো নিয়োগ বোর্ডে থাকার। আমরা বর্তমান সময়ে আমি দেখতেছি আমার একটা প্রতিষ্ঠানের আমি নিয়োগের জন্য চেষ্টা করতেছি, ভালো ক্যান্ডিডেট পাওয়া যায় না। 9000 অ্যাপ্লিকেশন থেকে বাছাই করে 5 জনকে নিয়োগ দিতে পারিনি। আমি একটা ইউনিভার্সিটির ভাইবা বোর্ডের আমি ছিলাম এক্সপার্ট হিসাবে। তো আমি যখন জিজ্ঞেস করালো, আমি জিজ্ঞেস করি না, আমার পাশের বোর্ডে জিজ্ঞেস করছে যে টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ দ্যাট ইজ নট মেনশন ইউর সিভি। ইউনিভার্সিটির প্রমোশনের একটা ভাইবা, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছেন, এবার একটা ভালো একটা ডিপার্টমেন্টের, উনি শুরু করেছেন মাই নেম ইজ
So this is the production of our present education. Because of what? Because of the curriculum, because of the textbook, because of the teachers, because of the facility we are availing in our present day. So এই জায়গা থেকে আমাদের যে বিবর্তন, এই বিবর্তন খুবই দুঃখজনক। আর এই বিবর্তন থেকে যারা বাঁচানোর চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম শহীদ আব্দুল মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করুন। বাংলাদেশের সংবিধানের 17 অনুচ্ছেদে বলা হয়েছে যে সবার জন্য সমান সুযোগ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। ইন্টারেস্টিং হলো সংবিধানে এটাও বলা হয়েছে অল সিটিজেন উইল বি ট্রিটেড ইকুয়ালি। সো কোনটা মানা হয় আর কোনটা মানা হয় না, কেন মানা হয় আর কেন মানা হয় না, একজন ছোট্ট নাগরিক হিসাবে এই প্রশ্ন তোলাটাও অনেক সময় রিস্কি হয়ে যায়। এখন বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? আমি বিবিসির সংলাপে একবার অ্যাটেন্ড করেছিলাম, সেখানে একমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে সংলাপটা হচ্ছিল। আমি বললাম যে আপনারা কোনমুখী শিক্ষা ব্যবস্থাটা করতে চান, আমি শুধু সেটা জানতে চাই। বিশ্বাস করেন, none of anyone who was present in the stage could answer to reply to my question. আমরা জানি না যে আসলে কোন দিকে যেতে চাই, জানি না তার কারণ কি, জানি না তার কারণ হলো আমরা এত দর্শন পড়ি, এত সমাজবিজ্ঞান পড়ি, এত ইতিহাস পড়ি, এত নিজের আকলকে চর্চা করি যে আমাদের নিজেদের চিন্তার একটা ইউনিটি আমরা খুঁজে পাই না। তার একটা মাত্র কারণ হলো দ্য অ্যাবসেন্স অফ রিলিজিয়াস এডুকেশন। আমি সেটা নিয়ে পরে আসছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় বৈষম্য কতটা বেশি হয়। মাদ্রাসা শিক্ষার কারিকুলাম বিশেষজ্ঞ আছেন এখানে। বৈষম্যের একটা নমুনা বলি, আমার বাড়ির পাশে একটা পাশে হলো মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, আর একটা পাশে হলো প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলের ইউনিসেফের একটা ফুড ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম তাদের আছে। তো বাচ্চারা মাদ্রাসায় যায় পড়ে, কিন্তু যখন ওই বিস্কিট দেওয়া শুরু হয় তখন সব দৌড় দিয়ে ওখানে চলে যায়। তো ছোটো বাচ্চাদেরকে তো আর আপনি রিলিজিয়ান দিয়ে বুঝাইতে পারবেন না, তাদের তো বিস্কিট দিয়ে বোঝাতে হবে। সো বিস্কিট হ্যাজ বিন প্রোভাইডেড টু দোজ স্টুডেন্টস হু আর স্টাডিং ইন প্রাইমারি স্কুল, নট ইন মাদ্রাসা। সো ছোটোবেলা থেকে মনে হচ্ছে যে মাদ্রাসায় পড়লে তো আমি কিছুই পাবো না, স্কুলে পড়লে অন্তত বিস্কিট পাবো। সো ব্যাপারটা কোথায় ধাক্কা দিচ্ছে? আমাদের যারা চিন্তাশীল লোকজন আছেন তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে চিন্তা করছেন এবং করবেন। দেখেন শিক্ষার মান, আপনি যদি তাকাই দেখেন, আমি যতগুলো শিক্ষার কথা বললাম, অল দ্য ব্রাঞ্চেস অফ এডুকেশনস আর এক্সিস্টিং ইন আওয়ার প্রেজেন্ট ডে। তো আপনি যদি কওমি মাদ্রাসা এডুকেশনের কথা চিন্তা করেন, তারাও কিন্তু এমএ পাশে সার্টিফিকেট দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে তারাও এমএ পাশে সার্টিফিকেট পায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে তারাও এম এর সার্টিফিকেট পায়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করতেছে তারাও কিন্তু এম এর সার্টিফিকেট পায়। এখন যে কেউ এটা বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। এর বাইরে মাদ্রাসা থেকে কামেল পাশ করতেছেন তাদের জন্য আছেন। সো এই যে নানাবিধ বৈষম্য তৈরি হয়েছে, বৈষম্য শুধু আমরা সুবিধার ক্ষেত্রে দেখি, এটা আমি একটু উল্টো করে দেখতে চাই যে আমাদের রেজাল্টের ক্ষেত্রে কী কী বৈষম্য তৈরি হচ্ছে। আমরা কেন একই ইকুয়াল বা ইকুইভ্যালেন্স যে সার্টিফিকেট যখন আমরা পাচ্ছি, তখন কেন আমরা একই ধরনের গ্রাজুয়েট অ্যাট্রিবিউটস যেটাকে বলি, যেটা আমাদের ওবির মূল টার্গেট, সেইটা কেন অর্জন হচ্ছে না? যদি অর্জন না হয় তাহলে সেটা নিয়ে কেন কাজ করছে না? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি সমাজে কন্ট্রিবিউট করতে সক্ষম হয়, বিসিএসের অধিকাংশ জায়গায় যদি যেতে পারে, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা পড়ছে তারা যে যেতে পারছে না, এ ব্যাপারে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের কন্ট্রিবিউশনটা কি? যদি তারা কন্ট্রিবিউশন না করে তাহলে তাদের দোষ না, ওইসব প্রতিষ্ঠানের দোষ না, দোষ হলো যারা নীতি নির্ধারক হিসাবে আছেন তাদের দোষ, কারণ তারা এটা তাদের কনসার্ন হয়ে ওঠে না এই বিষয়টা। সো এই যে বৈষম্য, শিক্ষার মান, ড্রপ আউটের হার, শহর ও গ্রামের বৈষম্য, এটা তো খুবই চাক্ষুষ। আমরা যারা গ্রাম থেকে আসছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝি যে শহর এবং ঢাকার কী ধরনের পাই। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম যখন আমি স্ট্যান্ড করি, পরে আমি মনে করলাম যে গ্রাম থেকে স্ট্যান্ড করছি, এটা কম কথা না। কিন্তু শহরে এসে দেখলাম যে এরা তো সবাই স্ট্যান্ড করবে, কারণ যে ফ্যাসিলিটিস যে পায়, যে টিচার, যে বইপত্র, যা কিছু। আমি একটা নোট ঢাকা থেকে সংগ্রহ করার জন্য যে কী কষ্ট করতে হয়েছে 1995-এ, এবং শেষ পর্যন্ত আমি একটা পেয়েছিলাম, কিন্তু এটা খুবই দুর্বল নোট ছিল। তো এই যে বৈষম্যের ব্যাপারটা, এটা তো এডুকেশন যারা পরিচালনা করে তারা না এটা নিয়ন্ত্রণ করবে। এই সমতাটা নিশ্চিত করার দায়িত্ব হলো তাদের। শুধু একটাকে এক্সাম্পল দেখালে হবে না। আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমাদের বুয়েট আছে, এটা কিন্তু আমাদের জন্য সফলতা না। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন অবস্থায় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট কীভাবে তারা জব মার্কেটে কাজ করতেছেন, সেটা আমাদের দেখার বিষয়। এনিওয়ে,
অপ্রতুল ভোকেশনাল এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল শিক্ষা, উচ্চশিক্ষায় সংকট, ডিজিটাল বিভাজন, শিক্ষা ব্যবস্থায় দ্বৈততা, বৈষম্য, পাঠ্যক্রম ও বাস্তব জীবনের অমিল, মানসম্পন্ন শিক্ষক সংকট, প্রশিক্ষণের অভাব, নৈতিক ও চরিত্র গঠনের অভাব ইত্যাদি উল্লেখযোগ্য। এটা সবাই জানে। আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে কারিকুলাম। আমি যে রিসার্চের কিছুই জানতাম না, সেটার জন্য তো আমি দায়ী না, আমার ব্যবস্থা দায়ী। আমি যখন মালয়েশিয়াতে গেলাম তখন এটা জানতে পারছি। সুতরাং এই ব্যবস্থা, কারিকুলাম, সিস্টেম আমাকে জানতে বাধ্য করছে। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের ছাত্রছাত্রীরা যখন বাইরে যায় এত ভালো করে, কারণ মেধার দিক থেকে তারা অনেক এগিয়ে, শুধু সিস্টেমের দিক থেকে অনেক পিছিয়ে। কারিকুলামের ব্যাপারেও তাই হয়েছে। টেক্সট বুক এবং রেফারেন্স বুকের ক্ষেত্রে আমরা বলবো যে এখনও পর্যন্ত আমি জানি না, আমাদের এই স্বাধীনতা উত্তর এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া 100-র বেশি বছর বয়সের মাদ্রাসা, কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বুককে আমরা প্রণয়ন করতে পেরেছি। অনেক সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়, কিন্তু সব সাবজেক্টের যে টেক্সট বুক যেটা বা রেফারেন্স বুক যেটা, রিকমেন্ডেড বুক যেটা, সেটাকে আমরা তৈরি করতে পেরেছি। তাহলে আমরা কোন চিন্তাটাকে দিচ্ছি? আমি এখন একটা কোর্স ইন্ট্রোডিউস করছি, যে কোর্সের জন্য বইয়ের রাইটার হচ্ছে আমেরিকান রাইটার আর বাংলাদেশের রাইটারের মধ্যে পার্থক্য আছে কিছু। এই যে আমি কথা বলার সময় মালয়েশিয়ার এক্সাম্পল কেন দিচ্ছি, কারণ আমি মালয়েশিয়াতে পড়াশোনা করেছি এই জন্য। তো যিনি যে জায়গা থেকে লিখবেন তিনি তার পার্সপেক্টিভকে সামনে নিয়ে কিন্তু টেক্সট বুকটা প্রণয়ন করবেন, তার এক্সাম্পলগুলো সেখান থেকে নিয়ে আসবেন, যেগুলো অনেকগুলো এখানে কাজে লাগে না। একটা মজার কথা, মাঝখানে একটা আলোচনার সভায় আমাদের একজন ডক্টর বলছিলেন যে ডায়াবেটিস রুগীদেরকে রুটি খেতে কেন বলা হয়। তার কারণ হলো ওই ডক্টর আমেরিকাতে পড়াশোনা করেছিলেন, তো আমেরিকাতে 2টা করে রুটি খেতে বলছিলেন রাতে, কারণ তাদের মূল খাবারটাই হলো রুটি, এই জন্য 2টা খেতে বলছে। তো উনি যখন বাংলাদেশে আসছে, এটা মজা করে বলছেন, বাস্তবতা থাকতে পারে, বলছে বাংলাদেশে যখন আসছেন তখন উনি রিকমেন্ড করছেন যে আপনি 2টা করে রুটি খাবেন। পরবর্তীতে গবেষণায় দেখা গেছে রুটি আর ভাতের মধ্যে কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আন্ডারস্ট্যান্ডিং। যখন আমরা অন্যের টেক্সট বুক পড়ি, যখন অন্যের কারিকুলাম পড়ি, তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা একটা হজবরলা হয়ে যায়। ঠিক যেমন হয়েছিল আওয়ামী লীগের সময়, তারা ফিনল্যান্ড থেকে প্রাথমিক শিক্ষার একটা কারিকুলামের মডিউল নিয়ে এসে বাংলাদেশে এক্সিকিউট করছে। ভেরি ইন্টারেস্টিংলি আই সো সারপ্রাইজ অলওয়েজ whenever I look back to our curriculum and the education system। কারণ হলো দেখবেন সব এডুকেশন, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এটা শিওর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ল্যাব অথবা রিসার্চের জায়গা আছে, কিন্তু এডুকেশনের জন্য প্র্যাকটিক্যাল, যেটাকে র্যান্ডম বেসিস বলি অথবা আমরা যেটাকে বলি পাইলট প্রোগ্রামিং করা বলি, এইটা আছে বলে আমার মনে হয় না। এবং যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, শিক্ষা কমিশনের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থাটা কোনো জায়গায় এক্সপেরিমেন্ট চালানোর পরে যে এক্সিকিউশন করা হয়েছে আমার জানা নেই। কিন্তু আপনি বিজ্ঞানের অন্য যে কোনো শাখার দিকে দেখবেন যে না, সবগুলো কিন্তু প্র্যাকটিস দেখানো হয়। যেটা হয় যে আপনি একটা এডুকেশনের কারিকুলাম রেডি করলেন, এই কারিকুলামটা শহরের জন্য আর গ্রামের জন্য পাইলট প্রোগ্রামিং করা লাগে। হয়তো 5টা ইনস্টিটিউশন আপনি শহর থেকে নেন, আরবান এরিয়া থেকে, আর 5টা হলো রুরাল এরিয়া থেকে। এরপরে আপনি দেখেন যে তার আউটপুটটা কী আসছে, কারণ কোনো শিক্ষা ব্যবস্থা তো চায় না যে এই শিক্ষা ব্যবস্থা থেকে আমার শহরের মানুষরা এক ধরনের কোয়ালিটি নিয়ে বের হবে আর গ্রামের মানুষরা অন্য ধরনের কোয়ালিটি নিয়ে বের হবে। তো এই যে বৈষম্যটা তৈরি হচ্ছে শুধুমাত্র আমাদের পলিসির কারণে। সো এই যে পাইলট প্রোগ্রামিং করাটা, এটা আমাদের এডুকেশনে আসে নাই। সবাই আমরা একটা চিন্তা করি, ইন্ট্রোডিউস করে দিই। ইভেন কারিকুলাম বোর্ড অনেকগুলো মানে আমাদের কোর্স অফ কমিটি অফ কোর্সেস বা একাডেমিক কমিটিতে অনেকগুলোতে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। তো ওখানে দেখছি যে হয়তো একজন টিচার পিএইচডি করেছেন, তো ওনার মনে হয়েছে এই কোর্সটা ভালো, তখন ওটাকে একটা কোর্স হিসেবে ইন্ট্রোডিউস করার জন্য ব্যাপকভাবে চাপ সৃষ্টি করে, এবং প্রভাবশালী টিচার হলে কিন্তু সেটা কোর্স হয়ে যায়। আমরা একবারও চিন্তা করি না যে এই কোর্সটার অ্যাপ্লিকেবিলিটিটা কী। আমরা আগে চালাই, কোথাও দেখাই, কিছু গ্রুপ অফ স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি, তারপর যদি মনে করি যে সত্যি আমার মার্কেটের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডের এই সাপ্লাই আমার এখান থেকে দিতে পারবে, দেন উই ক্যান ইন্ট্রোডিউস দ্যাট কোর্স। সো এই পলিসিটা না থাকার কারণে আমাদের কারিকুলামে একটা ব্যাপক দুর্বলতা। আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন সময় যে আমরা এই কারিকুলাম দিচ্ছি, ওই কারিকুলাম দিচ্ছি, নতুন ইন্ট্রোডিউস করছি, আশার আলো দেখতেছি। আমি কোনো আশার আলো দেখতে পাই না আনলেস যতক্ষণ এটা প্রুভেন হবে। কারণ আমরা এমন একটা জগতে বসবাস করছি যখন শুধু বিশ্বাস মানুষের আর এখন টেনে রাখতে পারে না, ফলে অ্যাথিস্টের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এডুকেশনেও কিন্তু তাই হচ্ছে। আজকে এডুকেশনের উপরে অধিকাংশ আস্থা নেই বলে যাদের সামর্থ্য আছে সব বিদেশে পাঠিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে যারা ভালো রেজাল্ট করছে তারা বিদেশে চলে যাচ্ছে। সেই যে ব্রেন ড্রোনিং হচ্ছে, সেইটার ব্যাপারে, ব্রেন ড্রোন হচ্ছে, এটার ব্যাপারে আমাদের কী কার্যক্ষমতা আছে? আমরা কী করতে? আমরা তো পলিসি দিচ্ছি। সিম্পলি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই।
এটাতে, সেটি হলো যে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগে আমরা দেখতে পেয়েছি যে রিটেন পরীক্ষা হয়েছে, ইটস গুড, কিন্তু কোন সেন্সে গুড? এটা একজন পিএইচডি করে পোস্ট ডক্টরেট করে এসে আর একজন অনার্স পাস করে, যেহেতু অনার্স পাস করলে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া যায়, একজন পোস্ট ডক্টরেট করে আসছে আমেরিকা থেকে বা কোনো জায়গা থেকে, আর একজন অনার্স পাস করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। দুজনেই একই সাথে পরীক্ষা দিবেন, পরীক্ষা পাস করলে তারপর তার চাকরি হবে। হাউ ফানি ইট ইজ! এবং আমরা এর মধ্যে দিয়ে আলো দেখতে পাই। সো চিন্তার ধন্যতা কোথায় যেয়ে পৌঁছালে এটা হয়। হ্যাঁ, হতে পারে রিটেন পরীক্ষা দ্যাট শুড বি এক্সিকিউটেড ইফ অল দ্য ক্যান্ডিডেটস consist of equal quality, publications, results, whatever it is. তো যদি সেটা না হয় তাহলে আমরা এটা কীভাবে করব? সো আমাদের নীতি নির্ধারকদের চিন্তায়ও এই পদ্ধতি চলে আসছে। সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় কীভাবে, আর আমাদের দেশগুলোতে শিক্ষক নিয়োগ হয় কীভাবে, এটা আপনারা ভালো জানেন। আমি যেহেতু ভুক্তভোগী, সুতরাং আমি একটু বেশি জানি, একটু খোঁজখবর রাখি। কথা বলার সময় ইমোশনটা কাজ করে, ইমোশনটাকে বাদ দিয়ে প্র্যাকটিক্যাল বিষয়টাকে আমাদের সামনে নিয়ে আসা দরকার। আমরা সর্বশেষ যেটা বলবো সেটি হলো যে এই সংকট থেকে উত্তরণের উপায় কী? নানাবিধ উপায় আছে। প্রবলেম যেগুলো আছে ওগুলো সলভ করলে উপায় হয়ে যায়। তবে সবচেয়ে আমি যেটা মনে করি, নীতি নির্ধারকদেরকে যোগ্য, মেধা সম্পন্ন, কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড না হয়ে যদি শিক্ষার ক্ষেত্রে তার চরম কন্ট্রিবিউশন থাকে তাহলে তাকে দেওয়া উচিত। এর বাইরে কোনো সুপারিশে যদি কেউ কোনো জায়গায় নীতি নির্ধারকের জায়গায় বসে, কোনো দন্যতা নিয়ে যদি বসে, সে ডেফিনেটলি রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কিছু দিতে পারবে না। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি রিলিজিয়ান না থাকে। কারণ রিলিজিয়ান না থাকলে আমাদের এই বিভিন্ন ধরনের দুর্নীতি করার সুযোগ থাকে, অন্যায়গুলোকে আমাদের তখন অন্যায় মনে হয় না। সো আমি এটাকে মনে করব যে এটা থাকা উচিত। আমরা এখন চলে আসি যে শহীদ আব্দুল মালেক তার শিক্ষা চিন্তা আমাদের করণীয় কী। মোটা দাগে আমার তার উপরে যত স্টাডি ছোটোবেলা থেকে শুনছি, বলছি, তাতে আমার কাছে মনে হয় যে 4টা বিষয় উনি বেশি গুরুত্ব দিয়েছেন। নাম্বার 1, কোরআন ও সুন্নাহ ভিত্তিক জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়া, যেখানে নৈতিকতা ও আখেরাত সচেতনতা শিক্ষার কেন্দ্রবিন্দু হবে। আসলে এটা না থাকলে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি গ্রো করে না। আর মানুষের মধ্যে যদি রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে মানুষ কখনো সোজা হবে না। দিট ইজ দ্য ফ্যাক্ট। দ্য সেকেন্ড থিং ইজ দ্বৈততা ভাঙা। আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা উনি হচ্ছেন ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বলছেন। দেখেন, এডুকেশনটাকে আমরা বিভাজন করে ফেলেছি, ইসলামিক এডুকেশন আর প্রচলিত, কেউ আবার মডার্ন এডুকেশন বলেন, মোটেও তা না। ইসলাম কিন্তু এটাকে বিভাজন করেনি। সুন্দর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষা নিয়ে এত সুন্দর ডেফিনেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, ইজা মাতা রাজুলুন ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা। এই হাদিসটা আমাদের কাছে পপুলার। 3টা জিনিস থাকে, তার মধ্যে একটা হলো সাদাকা জারিয়া, দ্বিতীয়টা হচ্ছে আল ইলমু ইউনতাফিউ বিহিন নাস। মানে এমন আল্লাহ রাসূল বলছেন যে মানুষ মারা যাওয়ার পরেও 3টা জিনিস থাকে, তার মধ্যে একটা হলো এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। তাহলে আজকের যে জ্ঞানের বিভাজন করে মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা, প্রচলিত শিক্ষা এই করছি, এই করার অধিকার কি আমাদের আছে? নেই। আপনার শিক্ষা যদি মানব কল্যাণে হয়, আপনার শিক্ষা যদি তাওহীদ বেসড হয়, আপনার শিক্ষা যদি শিরক এবং বিদআতের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে আপনার শিক্ষাটাই হলো ওই সাদাকা জারিয়া, ওই শিক্ষা যে শিক্ষা আপনার মৃত্যুর পরও, আমাদের মৃত্যুর পরেও আমাদের যে আমল নামে এটা ভারী করবে। এটাই হলো ইসলামী শিক্ষা। অথচ আমরা বিভাজন করে ফেলেছি। 3 নম্বর হচ্ছে সেকুলার এবং ধর্মনিরপেক্ষ শিক্ষার সমালোচনা এবং ন্যায়ভিত্তিক শিক্ষার বাস্তবায়ন। সেকুলারিজমের বিরুদ্ধে আমাদের কথা যত ক্ষীণ হবে, আমাদের বিপর্যয় তত বেশি হবে। 4র্থ, রাষ্ট্রীয় নীতিতে প্রভাব বিস্তার। আপনি দেখবেন যেটা আমরা বলেছি যে সব সময় শিক্ষা নিয়ন্ত্রণ করে যারা ক্ষমতায় থাকে তারা। অথচ শিক্ষা হওয়ার কথা ছিল মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, সমস্যার কথা চিন্তা করে। তাওহীদ বেসড এডুকেশন না হলে কোনো না কোনো ফর্মে আপনাকে বিচ্যুতি করবে। আজকের আমরা আধুনিক তুরস্কের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনের যে কারণ সেটা হলো সাইয়েদ নুরসি রাহিমাহুল্লাহর যে এডুকেশন পলিসি ছিল চাইল্ড এডুকেশনের ক্ষেত্রে, তাওহীদ বেসড এডুকেশন সেটাই। আমরা যদি মুসলিম বিশ্বের দিকে তাকাই, 1977-এ মক্কা ডিক্লারেশনে যেটা ঘোষণা দেওয়া হয়েছিল, প্রফেসর ডক্টর ইসমাইল রাজি আল ফারুকি উনি এটাকে কনসেপচুয়ালাইজ, মডেলিং, প্যারাডাইম করেছিলেন। সেটি হলো ইসলামাইজেশন অফ নলেজ। 1990s এসে ইন্টিগ্রেটেড নলেজ, এবং এই 21 শতাব্দীর এই সময়ে এসে প্রফেসর কামাল হাসান, নকিব আল আক্তাস ওনারা বলছেন যে না, আমাদেরকে যেটা করতে হবে সেটা ইসলামিক সাইজেশন অফ নলেজ।
সো কোনো এই নলেজকে বাদ দেওয়া যাবে না, বরং নলেজকে কীভাবে তাওহীদ বেসড করে, কীভাবে এটাকে ইসলামের সাথে অ্যালাইন করে আমরা আমাদের যেই পূর্বের যে ঐতিহ্য সেটা ধরে রাখতে পারি, সেটির জন্য চেষ্টা করা। সো সর্বশেষ আমি বলবো যে 4টি মৌলিক উপকরণ একটা শিক্ষা ব্যবস্থার, এই 4টা বিষয়কে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। তার মধ্যে একটি হচ্ছে পাঠ্যক্রম ও কারিকুলাম, পাঠ্যপুস্তক ও উপকরণ, শিক্ষক প্রশিক্ষণ, প্রতিষ্ঠান এবং ইনফ্রাস্ট্রাকচার। এবং সবচেয়ে দুঃখজনক হলো যে এই শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা খুবই দুর্বল আমাদের দেশে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বা স্কুলগুলোতে যে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, মাদ্রাসাগুলোতে এই ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। আর কমই মাদ্রাসার এডুকেশন তো আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে রাখছি আমরা, অথচ বিশাল জনগোষ্ঠী সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, আমাদের নীতি নির্ধারণ করা দরকার। সবাইকে আপন মনে করে, সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে যেন কন্ট্রিবিউট করতে পারে, এই প্রশিক্ষণগুলো দরকার। এই প্রশিক্ষণ যদি আমরা করতে পারি, তাহলে বোধহয় আমরা আমাদের সত্যিকার যে শিক্ষা ব্যবস্থা, যে সংকট আমরা এখন অতিক্রম করছি, সেটা উত্তরণ করতে আমরা হয়তো সফল হব, উত্তরণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হোক। আমি কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত সময় বিস্তারিত এত আলোচনা করা, ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।